আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 70 এবং প্রেসির 29 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখবো। সেটা কি? সেটা হচ্ছে যে অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370, মানে আর্টিকেল যে 370 সেটা যে অ্যাব্রোগেশন হয়েছে, সেটা যে বাতিল হয়েছে সেই নিয়ে একটা রিপোর্ট দেখবো এবং তার সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটা প্রতিবেদন দেখব। প্রতিবেদনটা কিসের উপর? সেটা হচ্ছে জল সংকটে ভবিষ্যৎ প্রজন্ম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা যে সমস্ত টাস্কগুলো ডেলি বেসিকে দিয়ে থাকছি সেগুলো এবং তার প্রিভিয়াস আপডেটসগুলোও কিন্তু সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন পাসেজটা আছে এটা ভালো করে বারংবার পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন, এখানে ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে পাল ও সেন রাজারা বাংলাদেশে বহুদিন রাজত্ব করেন। তাহলে বাংলাদেশে বহুদিন রাজত্ব করেছিলেন। ঠিক আছে, তাহলে কি পাস্ট ইনডিফিনিটে কিন্তু লিখতে হবে। তারপরে দেখুন, কিন্তু আশ্চর্যের বিষয় যে দু চারটি ছাড়া সেই সময়ের আর কোনো মুদ্রা পাওয়া যায় না। এই দু চারটি মানে কিন্তু 2-4 না লিখে আপনি কিন্তু ফিউ হিসেবে লিখবেন। ঠিক আছে, দেখুন আমরা বিষয়টাকে কিভাবে করছি ভালো করে লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে, পাল ও সেন রাজারা রাজত্ব করেছিল, তাহলে সাবজেক্ট হিসেবে সেটা লেখা হলো দি পাল অ্যান্ড দি সেন কিংস। ঠিক আছে, রুলড রাজত্ব করেছিল, পাস্ট ইনডিফিনিটে লেখা হচ্ছে ওভার বাংলাদেশ, মানে বাংলাদেশের উপর। ঠিক আছে, ফর আ লং টাইম মানে অনেক দিন ধরে বা বহু দিন ধরে রাজত্ব করেছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে অংশটা দেখুন কি বলছে। তারপরে বলছে কিন্তু আশ্চর্যের বিষয়, বাট ইটস আ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট, এটা কিন্তু আপনাকে কিন্তু কি করতে হবে, যে ইটস আ ম্যাটার অফ সারপ্রাইজ, এটা কিন্তু ইট ওয়াজ আ ম্যাটার অফ সারপ্রাইজ লিখবেন না, ইট লিখবেন, ঠিক ইট ইজ আ ম্যাটার অফ সারপ্রাইজ। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? সিম্পল প্রেজেন্ট। তারপর কিন্তু আশ্চর্যের বিষয় যে, তাহলে কি বাট ইটস আ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট কি বলছে যে দু চারটি ছাড়া সেই সময়ে আর কোনো মুদ্রা পাওয়া যায়নি। তার মানে কি? তার মানে বলছে নো আদার কয়েন্স অফ দ্যাট টাইম, সেই সময়ে কোনো কয়েন আর ফাউন্ড, এটা কিসে করা হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ করা হচ্ছে। ঠিক আছে, লক্ষ্য করবেন ভালো করে বুঝবেন কেন করা হচ্ছে। তাহলে কি নো আদার কয়েন্স অফ দ্যাট টাইম আর ফাউন্ড এক্সেপ্ট আ ফিউ, মানে কিছু ছাড়া, কয়েকটা কয়েন ছাড়া কিন্তু বাকি পাওয়াই যায়নি। ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু এইভাবে আমরা সেন্টেন্সে লিখলাম কি, নো আদার কয়েন্স অফ দ্যাট টাইম আর ফাউন্ড, মানে সেই সময়কার কোনো কয়েন কিন্তু পাওয়া যায়নি, এক্সেপ্ট আ ফিউ মানে কি কয়েকটা বাদে বা দু চারটি বাদে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে আমরা কিভাবে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন, এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে যেগুলি পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগই তামার ছিল। তাহলে দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করছি, যেগুলি পাওয়া গেছে, তাহলে আপনাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে করতে হবে। মোস্ট অফ দি কয়েন্স দ্যাট আর ফাউন্ড, মোস্ট অফ দি কয়েন্স বেশিরভাগ কয়েন দ্যাট আর ফাউন্ড যেগুলো পাওয়া গেছে, আর মেড অফ কপার সেগুলো কিন্তু তামার তৈরি ছিল বা তামার তৈরি, তামার তৈরি ছিল নয়, তামার তৈরি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন, এখানে কি বলছে। এখানে বলছে মুদ্রা নিদর্শন এত অল্প পাওয়ার জন্য পাল যুগের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা করা যায় না। দেখুন বিষয়টা আমরা কিভাবে লিখবো ভালো করে ফলো করবেন। কোনো সুস্পষ্ট ধারণা করা যায় না, তার মানে কি দেয়ার ইজ নো ক্লিয়ার আইডিয়া, কোনো সুস্পষ্ট ধারণা নেই কিসের? অ্যাবাউট দি ইকোনমিক কন্ডিশন, মানে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, অফ পালা এরা বা পালা ডাইনাস্টি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পালা সাম্রাজ্যের, ডিউ টু দি ল্যাক অফ কয়েন্স, মানে কয়েনের অভাবের জন্য। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিভাবে করছি। তাহলে দেয়ার ইজ নো ক্লিয়ার আইডিয়া, কোনো সুস্পষ্ট ধারণা নেই, অ্যাবাউট দি ইকোনমিক কন্ডিশন, মানে ইকোনমিক কন্ডিশন সম্পর্কে কিসের? অফ পালা ডাইনাস্টি, মানে পালা এরা বা পালা ডাইনাস্টি, পালা সাম্রাজ্যের। ঠিক আছে, পাল সাম্রাজ্যের, ডিউ টু দি ল্যাক অফ কয়েন্স, মানে কয়েনের অভাবের জন্য বা মুদ্রার নিদর্শন এত অল্প পাওয়া যায় সেই জন্য। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হচ্ছে। এখানে বলছে মুদ্রা স্বল্পতার জন্য একটি বিষয় পরিষ্কার, সেকালে সাধারণ লোকেদের সঙ্গে অর্থনৈতিক জীবন খুব বেশি যোগাযোগ ছিল না। দেখুন ভালো করে বুঝবেন বিষয়টাকে কিন্তু কিভাবে বলা হচ্ছে, কিসের জন্য বলছে। বলছে যে একটা বিষয় ক্লিয়ার, তার মানে কি ওয়ান থিং ইজ ক্লিয়ার দ্যাট, একটা বিষয় পরিষ্কার, যে কি পরিষ্কার সেটা বলা হচ্ছে। দেখুন ডিউ টু দি ল্যাক অফ কয়েন্স, মানে কয়েনের অভাবের জন্য বা স্বল্পতার জন্য, দেয়ার ওয়াজ, এখানে কিন্তু এবারে কি করা হচ্ছে, সিম্পল পাস্ট আমরা করছি। ঠিক আছে, আগের বিষয়টা আলাদা, পরের বিষয়টা কিন্তু আলাদা। দেখুন দেয়ার ওয়াজ নট মাচ কমিউনিকেশন, মানে কি দেয়ার ওয়াজ নট মাচ কমিউনিকেশন, মানে যোগাযোগ খুব একটা ভালো ছিল না, অফ ইকোনমিক লাইফ, মানে ইকোনমিক লাইফের মানে কি অর্থনৈতিক জীবনের, অ্যামং দি কমন পিপল, মানে সাধারণ লোকের মধ্যে।
বিষয়টা ক্লিয়ার হয়েছে কিভাবে করা হলো? তাহলে ওয়ান থিং ইজ ক্লিয়ার দ্যাট, একটা বিষয় ক্লিয়ার যে ডিউ টু দি ল্যাক অফ কয়েন্স, মানে কয়েনের স্বল্পতার জন্য, প্রথম বিষয়টা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টে করলাম, তারপরে বিষয়টা কিন্তু সিম্পল পাস্টে করবো, কি দেয়ার ওয়াজ নট মাচ কমিউনিকেশন, কোনো মাচ কমিউনিকেশন ছিল না। এখন কি বলা হচ্ছে, অফ ইকোনমিক লাইফ, মানে কি অর্থনৈতিক জীবনের খুব বেশি যোগাযোগ ছিল না কাদের মধ্যে, অ্যামং দি কমন পিপল, বোঝা গেল, সাধারণ লোকদের মধ্যে। ঠিক আছে, আপনি এখানে লাস্টে কিন্তু অফ দ্যাট টাইমও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সেকালের ব্যাপারটাও চলে আসবে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে তাহলে বিষয়টা আমরা কীভাবে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করবেন কীভাবে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অর্থ বিনিময়ের বদলে পণ্য বিনিময় প্রধান বাণিজ্য বোধহয় তখন চলতো। বিষয়টা ভালো করে বুঝুন কিভাবে করা হচ্ছে, যে কি অর্থ বিনিময়ের বদলে বোধহয় তখন চলতো। তাহলে বোধহয় ব্যাপারটাকে আমরা এইভাবে লিখলাম যে মোস্ট প্রবাবলি দি ট্রেড বেসড অন, মানে ব্যবসাটা বেসড ছিল, ভিত্তি ছিল অন দি বার্টার সিস্টেম, মানে কি পণ্য বিনিময় প্রথার উপরে, ইনস্টিড অফ কয়েন্স, মানে অর্থ বিনিময় ছাড়া। ঠিক আছে, অর্থ বিনিময়ের বদলে যে ট্রেড, যে ব্যবসা, সেটা ভিত্তি ছিল কি বার্টার সিস্টেম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট করলাম। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তাহলে ক্লাসটাকে আবার দেখুন, কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, পরবর্তী আমাদের যে হোম টাস্ক সেটা প্রেসি ছিল, দেখে নিন, ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছে, তারপরে এখানে কি বলছে আমরা বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন কি বলছে, তাহলে দেখুন কি বলতে চাইছে এখানে, একবার বুঝিয়ে দিই। এখানে বলছে দেখুন, টু মেক আ ফ্যামিলি হ্যাপি, ওয়ান অ্যান্ড এভরি মেম্বার হ্যাজ টু থিঙ্ক অফ দি কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স অফ দি আদার্স, মানে কি একটা পরিবারকে সুখী করতে গেলে প্রত্যেককে একে অপরের সুখ স্বাচ্ছন্দ্যের কথা কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পরের লাইনটা দেখুন কি বলছে, ইফ এভরিবডি অ্যাক্টেড সেলফিশলি দি ফ্যামিলি উড ব্রেক আপ, মানে কি সবাই যদি স্বার্থপরভাবে কাজ করে তবে পরিবারটি কিন্তু ভেঙে পড়বে। ঠিক আছে, সিমিলারলি, মানে একইভাবে সোসাইটি, সমাজ, হুইচ ইজ অনলি আ লার্জার ফ্যামিলি, যেটা কিনা একটা লার্জার ফ্যামিলি, বড় পরিবার, উড বি ডেস্ট্রয়েড ইফ এভরি মেম্বার অফ ইট ওয়্যার সেলফিশ, মানে কি, মানে বলছে একইভাবে সমাজ, যা একটি বড় পরিবার, ধ্বংস হয়ে যাবে যদি এটির প্রত্যেক সদস্য স্বার্থপর হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে আই ডু নট মিন দ্যাট, মানে আমি মনে করি না যে, মানে যিনি অথর তিনি বলছেন যে আমি মনে করি না যে, কি বলছে, ইট ইজ আ রং টু থিঙ্ক অফ ওয়ানসেলফ, নিজের জন্য ভাবা এটা ভুল, আমি এটা মনে করি না, অর টু ওয়ার্ক ফর ওয়ানসেলফ, বা নিজের জন্য কাজ করা, পরিশ্রম করা, সেটাও যে ভুল, সেটাও কিন্তু আমি মনে করি না। তার মানে কি বলছে, বলছে যে আমি এটা বলতে চাই না যে নিজের কথা ভাবা বা নিজের জন্য কাজ করা ভুল। ঠিক আছে, তারপরে দেখুন, পিপল মাস্ট আর্ন ব্রেড ফর দেমসেলস, মানে পিপলদের কিন্তু তাদের রুজি রুটি রোজগার করা দরকার নিজেদের জন্য, তাদের জন্য, অ্যান্ড দেয়ার ফ্যামিলি, তাদের ফ্যামিলির জন্য, অ্যান্ড ওয়ার্ক টু বেটার দেয়ার ওন লট। তার মানে কি, তার মানে বললো যে মানুষের অবশ্যই তাদের ও তাদের পরিবারের জন্য রুজি রুটি উপার্জন করতে হবে এবং তাদের নিজস্ব অনেক ভালো কাজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, বলছে বাট ইন অর্ডার টু প্রসপার, মানে উন্নতি করতে, দে ডু নট হ্যাভ টু বি সেলফিশ, কিন্তু উন্নতি করতে তাদের কিন্তু সেলফিশ হলে হবে না, মানে বলতে চাইছে কিছু কিন্তু উন্নতি করতে গিয়ে তাদের স্বার্থপর হলে কিন্তু হবে না। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন, আ ম্যান ইজ কল্ড সেলফিশ, সেই মানুষকে সেলফিশ বলা হয়, মানে আ ম্যান ইজ কল্ড সেলফিশ নট বিকজ হি সিক্স হিজ ওন গুড, মানে কি যে তার নিজের ভালো খোঁজে সেই বিষয়টার জন্যই কি তাকে সেলফিশ বলা হয় সেটা কিন্তু নয়। কি বলা হচ্ছে, বাট বিকজ হি নেগলেক্টস হিজ নেবার, কারণটা কোথায়, কারণটা হচ্ছে সে তার পরিবার, মানে নেবার্সকে কিন্তু নেগলেক্ট করে। তার মানে কি বলতে চাইছে যে নিজের জন্য ভালোটা অনুসন্ধান করার কারণে মানুষকে স্বার্থপর বলা হয় না, তিনি তার প্রতিবেশীদেরকে অবহেলা করার কারণেই তাকে কিন্তু স্বার্থপর বলা হয়। ঠিক আছে, তারপরে দেখুন, ইউ হ্যাভ এভরি রাইট টু বি হ্যাপি অ্যান্ড প্রসপারাস বাট নো রাইট অল টু মেক আদার্স সাফার অফ ইউর গুড, মানে কি ফর ইউর গুড, তার মানে কি, মানে হচ্ছে যে আপনার সুখে স্বাচ্ছন্দ্যে থাকার অধিকার আছে, ঠিক আছে, কিন্তু আপনার ভালোর জন্য অন্যকে কষ্ট দেওয়ার অধিকার কিন্তু আপনার নেই। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। তাহলে কি বলতে চাইছে এখানে, এখানে যখন আপনি বিষয়টাকে ভালো করে পড়ছেন তখন একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, তার আগে বুঝুন যে এখানে কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে কি ব্যাপারটা, যে এখানে বলতে চাইলো যে হ্যাপিনেস এবং প্রসপারিটি, এই যে ব্যাপারটা, সুখ এবং স্বাচ্ছন্দ্য, উন্নতি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু নির্ভর করে কিসের উপর, সেলফলেসনেস, মানে নিঃস্বার্থপরতা, এই বিষয়টার উপরে কিন্তু পুরোপুরি নির্ভর করে থাকে, সেটা একটা সমাজ হোক বা পরিবার যাই হোক না কেন। সুতরাং কি করা উচিত, আমাদের যে সোসাইটি, সেই সোসাইটি কিন্তু একটা পরিবারের টুকরো টুকরো পরিবারের সমষ্টি ছাড়া কিন্তু আর কিছুই নয়।
সুতরাং যে আমাদের যিনি লেখক আছেন, যিনি বলছেন, সেই লেখকের মত অনুযায়ী সেই পরিবারকে, অর্থাৎ বড় যে পরিবার, লার্জার যে ফ্যামিলি অর্থাৎ সোসাইটি, সেটাকে সুখী করতে গেলে কী করতে হবে, এখানকার যত মেম্বার্স আছে সেই মেম্বারসদেরকে একটা বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে নিঃস্বার্থপরতা। ঠিক আছে? এমন কোনো কাজ করলে চলবে না যে তাতে অপরের ক্ষতি হবে, মানে নিজের সুখ দেখতে গিয়ে অপরের ক্ষতি হচ্ছে, এরকম কিন্তু কাজ করা চলবে না। এই বিষয়ে কিন্তু এর মধ্যে বলতে চেয়েছে, তাই না? তাহলে বোঝা গেছে বিষয়টা কি বলতে চাইলো। এবার দেখুন, সুইটেবল একটা টাইটেল দেওয়ার চেষ্টা করতে হবে। কি দিলাম দেখুন, টাইটেলটা কি? সেলফলেসনেস ইজ দি কি অফ হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি। মানে নিঃস্বার্থপরতা এই বিষয়টা কি হচ্ছে? এই বিষয়টা হচ্ছে যে হ্যাপিনেস এবং প্রসপারিটির কিন্তু চাবিকাঠি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আনসারটা আমরা কিভাবে লিখছি একটু ভালো করে ফলো করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে আওয়ার সোসাইটি ইজ নাথিং বাট দি সামেশন অফ আওয়ার ফ্যামিলি। মানে আমাদের সোসাইটি কিন্তু আমাদের ফ্যামিলির টুকরো টুকরো যে ফ্যামিলি আছে আমাদের, সেই ফ্যামিলির সমষ্টি ছাড়া কিন্তু আর কিছুই নয়। ঠিক আছে? মানে আমাদের সোসাইটি হচ্ছে আমাদের ফ্যামিলিদেরই কিন্তু সমষ্টি। ঠিক আছে? তারপরে দেখুন, তার মানে সেটাই একটা বড় ফ্যামিলি। তারপরে কি বলা হচ্ছে দেখুন, অ্যাকর্ডিং টু দি অথর, মানে অথরের মত অনুযায়ী, যিনি লিখছেন তার মত অনুযায়ী, মানে এখানে যেহেতু বলছে যে আই ডু নট মিন বলেছে, তাহলে কিন্তু কেউ একজন বলছে, কিন্তু অথর বলছে, তাই এরকমভাবে লেখা হবে কি, অথরের মত অনুযায়ী, ইফ ইউ ওয়ান্ট আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস সোসাইটি, বা ইফ উই ওয়ান্ট আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস সোসাইটি, এখানে ইউ এর জায়গায় আপনি উই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কি করতে হবে? তাহলে উই মাস্ট হ্যাভ টু বিলিভ, আমাদেরকে কিন্তু বিশ্বাস রাখতে হবে ইন দি সেলফলেসনেস, মানে নিঃস্বার্থপরতার উপর কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তার মানে আমরা যদি কি বলছে যে অ্যাকর্ডিং টু দি অথরের মত অনুযায়ী, ইফ উই ওয়ান্ট আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস সোসাইটি লাইক আ ফ্যামিলি, যদি একটা ফ্যামিলির মতো আমরা একটা সুস্থ, একটা প্রসপারাস এবং হ্যাপি সোসাইটি পেতে চাই, তাহলে উই মাস্ট হ্যাভ টু বিলিভ, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ইন সেলফলেসনেস, মানে নিঃস্বার্থপরতায়। ঠিক আছে? তারপরে দেখুন, দেয়ার ইজ নো ফল্ট টু কিপ ওয়ান সেলফ হ্যাপি, মানে কি, নিজেকে সুখী রাখা, এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো দোষ নেই, বাট ইট শুড নট বি দি কজ অফ স্যাডনেস অফ আদার্স, কিন্তু এটা কিন্তু অপরের দুঃখের কারণ যেন না হয়ে ওঠে, এটা কিন্তু অপরের দুঃখের কারণ হওয়া উচিত নয়। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখনও যাদের পর্যন্ত প্রবলেম হচ্ছে, যে প্রেসি করতে প্রবলেম হচ্ছে, তারা বারংবার বিষয়টাকে পড়বেন, যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ পড়বেন। পড়ার পরে তারপরে যে বিষয়টা বুঝছেন, সেই বিষয়টা অনুযায়ী কিন্তু আপনার যে ব্রেন ম্যাপটা তৈরি হলো, সেই বিষয়টা অনুযায়ী একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং তারপরে পুরো বিষয়টাকে নিজের ভাষায় কিন্তু সংক্ষেপে লিখবেন। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা এই প্রেসি প্যাসেজটা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা দেখুন, অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370, এই বিষয়টা ছিল লিখতে দেবো। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, ভালো করে ফলো করবেন। কি লেখা হলো? ফার্স্ট একটা আমরা টাইটেল দিলাম। কি দিলাম? জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাজ বিকাম লিবারেটেড, মানে কি, তারা স্বাধীন হয়েছে জম্মু কাশ্মীর বাই রিপিলিং আর্টিকেল 370, মানে 370 থেকে বেরিয়ে এসে বা 370 বাতিল করে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন রিপোর্টের যে ফরম্যাট সেটা ফলো করা হলো। তারপরে প্রথম প্যাসেজে আমরা পুরো বিষয়টাকে একদম সংক্ষেপে দেখব, বা মূল যে বিষয়গুলো সেগুলোকে প্রথমে দেখে নেব। ঠিক আছে? দেখুন কি বিষয় বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো দিস টাইম দি সেন্ট্রাল গভর্নমেন্ট টুক আ হিস্টোরিক ডিসিশন, মানে এই সময় কিন্তু কি করেছে, সেন্ট্রাল যে গভর্নমেন্ট, মানে কেন্দ্র সরকার, সে কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রিগার্ডিং জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরকে নিয়ে। ঠিক আছে? আর্টিকেল 370 অফ দি কনস্টিটিউশনের, বা ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর্টিকেল 370 অফ দি কনস্টিটিউশন হ্যাজ বিন রিপিলড, মানে কিন্তু সেটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে দেখুন কি বলছে। তারপরে বলা হচ্ছে, দি ইউনিয়ন হোম মিনিস্টার অ্যানাউন্সড ইন পার্লিয়ামেন্ট অন মানডে দ্যাট আর্টিকেল 370 which gives special status to Jammu and Kashmir has been repealed, মানে যে আর্টিকেল 370 যেটা কিনা জম্মু কাশ্মীরকে একটা বিশেষত্ব প্রদান করতো, বিশেষ মর্যাদা প্রদান করতো, সেইটা কিন্তু তিনি পার্লামেন্টে সোমবারে ঘোষণা করলেন যে সেটা বাতিল হয়ে গেছে। ঠিক আছে? তারপরে দেখুন, দি প্রাইম মিনিস্টার হেল্ড আ ক্যাবিনেট মিটিং, প্রাইম মিনিস্টার একটা ক্যাবিনেট মিটিং আয়োজন করেছিলেন অ্যাট হিজ রেসিডেন্স, তার বাসস্থানে, অন মানডে মর্নিং, মানে সোমবার সকালে। ঠিক আছে? আফটার দ্যাট সেশন, মানে সেই মিটিংয়ের পর কি বলছে, আর্টিকেল 370 ওয়াজ অ্যানাউন্সড টু বি ক্যান্সেল, তারপরে কিন্তু আর্টিকেল 370 ক্যান্সেল করা হবে বলে ঘোষণা করা হয়। ঠিক আছে? দি হোম মিনিস্টার সেড জম্মু অ্যান্ড কাশ্মীর উড বি রেস্ট্রাক্টেড, মানে কি জম্মু এবং কাশ্মীরকে পুনর্গঠন করা হবে, এটা হোম মিনিস্টার বলে। তারপরে কি বলছে, তারপরে বলা হচ্ছে, হি ফার্দার সেড দ্যাট, তিনি আরও জানান যে জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ নো লঙ্গার আ স্টেট বাট আ ইউনিয়ন টেরিটরি, মানে এটা কিন্তু আর স্টেট নয়, এটা কিন্তু কি হচ্ছে, ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে? দি সেন্ট্রাল গভর্নমেন্ট অলসো ডিক্লেয়ার্ড লাদাখ অ্যাজ আ ইউনিয়ন টেরিটরি, মানে লাদাখকেও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে যে বিষয়টা আমরা লিখতে চলেছি সেটাকেই কিন্তু একদম সংক্ষেপে, সারাংশ সংক্ষেপে আমরা কি করব, মানে একদম ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ হিসেবে কিন্তু দেখলাম।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখুন মূল যে বিষয়টা মানে এর ফলে কি কি সুবিধা হবে বা কি কি হতে চলেছে বা কি কি জিনিস বাদ হলো সেই বিষয়টা আমরা মূল প্যারাগ্রাফে দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে কাশ্মীর ইজ অ্যান এরিয়া, কাশ্মীর কি এরিয়া, সেটা হচ্ছে যে কাশ্মীর ইজ অ্যান এরিয়া ইন দি হিমালয়াস, হিমালয়ের একটা এরিয়া দ্যাট বোথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ক্লেমড, যেটা কিনা ইন্ডিয়া এবং পাকিস্তান উভয়েই দাবি রাখে অ্যাজ দেয়ার ওন, তাদের নিজস্ব সম্পদ হিসেবে বা নিজেদের হিসেবে। ঠিক আছে, অলদো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ ফট সেভারাল ওয়ার্স ওভার ডমিনেন্স ইন দি রিজিয়ন, এই বিষয়টা নিয়ে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কি হয়েছে, বহু যুদ্ধ হয়েছে। দি টু কান্ট্রিজ হ্যাড ফাইনালি বিন এবল টু টেক কন্ট্রোল টু ডিফারেন্ট পার্টস অফ দ্য রিজিয়ন, এবং তার ফলে দুটো কান্ট্রি কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু তাদের আধিপত্য বিস্তার করেছে। ঠিক আছে, শাসন কার্য চালিয়েছে, ঠিক আছে, চালাচ্ছে, এই বিষয়টা কিন্তু বলা হলো। তারপর দেখুন কি বলা হচ্ছে, ইন দি ফার্স্ট ফিউ ডেজ অফ আগস্ট, মানে আগস্টের প্রথম দিকে ইট ওয়াজ সিমড দ্যাট, এমনটা মনে হচ্ছিল যে সামথিং লাইক দিস, এইরকম একটা কিছু ওয়াজ গোয়িং টু হ্যাপেন, হতে চলেছে ইন কাশ্মীরে, মানে এমনটাই কিন্তু আঁচ করা যাচ্ছিল আগস্টের প্রথম সপ্তাহের দিকে যে কিছু একটা হতে চলেছে কাশ্মীরকে নিয়ে। ঠিক আছে, তারপর দেখুন কি বলা হচ্ছে, দেন তারপর দি অ্যানাউন্সমেন্ট বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট কেম অ্যাজ আ শক, তারপরে কিন্তু একটা শক হিসেবে একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট আসে টু এভরিওয়ান, সবার কাছে, ওয়েন দে অ্যানাউন্সড, যখন সরকার ঘোষণা করলো দি কমপ্লিট অ্যাবলিশন অফ আর্টিকেল 370, মানে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে কি আর্টিকেল 370টাকে। ঠিক আছে, সেই আর্টিকেল 370টা কি, সেটা হচ্ছে উইচ ইজ আ পার্ট অফ আর্টিকেল 35A। ঠিক আছে, 35 এর কিন্তু একটা অংশ। তারপরে কি বলছে, হুইচ হ্যাজ বিন সিন অ্যাজ দি, তারপরে দেখুন অ্যাজ দি কর্নারস্টোন অফ কাশ্মীর কমপ্লেক্স, মানে কি কাশ্মীরের যে কানাঘোষা সেই বিষয়টার মধ্যেই বলা হচ্ছে যে কি কাশ্মীর কমপ্লেক্স রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ফর দি লাস্ট 70 ইয়ার্স, মানে কি কাশ্মীরের যে দুর্দশা সেই বিষয়টা কিন্তু এই 70 বছর ধরে এই যে আর্টিকেল 370 এবং 35A, এই বিষয়টা কিন্তু কি হয়েছিল, জটিলতা ধারণ করেছিল কাশ্মীরের সঙ্গে ভারতের কিন্তু একটা রিলেশনের ব্যাপারে গত 70 বছর ধরে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন কি বলা হচ্ছে, ইট উইল বি গভর্নড, মানে কি করা হবে, এবারে বলা হচ্ছে যে ইট উইল বি গভর্নড, এটাকে শাসন করা হবে বাই দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের দ্বারা, অ্যাজ দি কেস উইথ অল আদার স্টেটস ইন ইন্ডিয়া, যেমনটা কিন্তু অন্যান্য স্টেটস, ভারতের যে অন্যান্য স্টেটস আছে যেমনভাবে শাসন করা হয় এইটাও কিন্তু সেরকমভাবে শাসন করা হবে। ঠিক আছে, তারপরে দেখুন অল ইন্ডিয়ান লস উইল বি অ্যাপ্লাইড টু কাশ্মীরিজ, মানে কাশ্মীরি যারা থাকে বা তাদের উপরে কিন্তু এই বিষয়টা, এই সমস্ত আইনগুলো কিন্তু প্রয়োগ হবে। অ্যান্ড পিপল ফ্রম আউটসাইড দি স্টেট, মানে এই আউটসাইড দি স্টেট মানে যারা এই রাজ্যে নয় অন্য রাজ্যে, তারা কি করতে পারবে, উইল বি এবল, সক্ষম হবে, টু ওন প্রপার্টি, জমি কিনতে, দেয়ার সেখানকার, ফ্রম নাও অন, এখন থেকে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। তারপর দেখুন দি গভর্নমেন্ট শেজ, মানে গভর্নমেন্ট আরও কি বলেছে, বলে যে দি রিজিয়ন উইল প্রসপার সুন, এই অঞ্চলটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রসপার করবে। ঠিক আছে, এখানে আরও অনেক কিছু আছে যে কী কী ছিল, এখন কী কী না করা হচ্ছে, বিষয়টা কিন্তু আমরা সংক্ষেপে লিখলাম, কারণ কিন্তু এতেই কিন্তু অনেক ওয়ার্ড যে লিমিট আছে সেই লিমিট কিন্তু বেড়ে যায়, সেজন্য কিন্তু আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করলাম। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে কিছু বাদ দিতে হবে বা কিছু এখনো পর্যন্ত ইনক্লুড করতে হবে, করে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখুন লাস্ট প্যারাগ্রাফে আমরা কি দেখবো, এইবারে দেখবো যে সমালোচকরা কি বলছে বা যারা কিনা কনস্টিটিউশন এক্সপার্টস তারা কি বলেছেন এই বিষয়টা নিয়ে লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে কনস্টিটিউশনাল এক্সপার্ট XYZ টোল্ড দি নিউজ এজেন্সি, মানে যিনি সংবিধানের যিনি এক্সপার্ট তিনি কি বলেছেন, XYZ তার নাম, তিনি কি বলেছেন নিউজ এজেন্সিকে, সেটা বলা হচ্ছে যে দি ডিরেক্টিভ ওয়াজ, মানে এই যে নির্দেশাবলী এটা কি ছিল, ওয়াজ কনস্টিটিউশনাল, মানে কি এটা কিন্তু সাংবিধানিক ছিল, অ্যান্ড হ্যাড নো লিগাল অর কনস্টিটিউশন ফ্লস, মানে এর কিন্তু কোনো আইনি বা সাংবিধানিক কিন্তু ভুল ত্রুটি নেই। ঠিক আছে, তারপর দেখুন অপোজিশন পলিটিক্যাল পার্টিস, মানে যারা বিরোধী রাজনৈতিক দল, কুড চ্যালেঞ্জ দি ডিসিশন, এই ডিসিশনকে তারা চ্যালেঞ্জ করতে পারে, বাট দি কাশ্মীর ইস্যু ওয়াজ আ সেন্সিটিভ ওয়ান ফর ইন্ডিয়া, কিন্তু কাশ্মীর ইস্যুটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা বিষয়টাকে কমপ্লিট করলাম। আপনারা যারা যেরকমভাবে লিখছেন সেইভাবে লিখতে থাকুন, কোনো অসুবিধা নেই, আমরা সেগুলো কিন্তু ডেলি বেসিকে চেক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কমপ্লিট করলাম আমাদের রিপোর্ট প্যাসেজটাকে। আমাদের পরবর্তী যে প্যাসেজ ছিল সেটা দেখুন, একটা বঙ্গানুবাদ ছিল, ভালো করে একটু পড়ে নিন কয়েকবার, তারপর আমরা এগোচ্ছি। ঠিক আছে, পরবর্তী চলুন তাহলে এগুই। দেখুন কি বলছে এখানে, ফার্স্ট লাইনটা ভালো করে বুঝবেন। এখানে বলছে ইন্ডিয়া লুকড লাইক আ ভার্স্ট ক্রিমেশন গ্রাউন্ড, মানে ইন্ডিয়াকে কিন্তু একটা ভার্স্ট ক্রিমেশন গ্রাউন্ড, শ্মশানের মতো দেখাচ্ছিল, শ্মশানের মতো মানে দেখাতো, আফটার দি ব্যাটল অফ কুরুক্ষেত্র, মানে কুরুক্ষেত্র যে ব্যাটলটা তারপরে। ঠিক আছে, দেখুন কিভাবে আমরা আনসারটাকে লিখলাম। এখানে লেখা হলো কুরুক্ষেত্র যুদ্ধের পর ভারতকে এক বিশাল শ্মশানের মতো লাগছিল। ঠিক আছে, ক্লিয়ার?
পরবর্তী সেন্টেন্সটা ভালো করে দেখুন, এখানে বলা হচ্ছে দেয়ার ওয়্যার ওয়েলস অফ লামেন্টেশন ইন এভরি হাউস। ওয়েলস মানে আর্তনাদ, লামেন্টেশন মানে হাহাকার, ঠিক আছে, হাহাকার যে ব্যাপারটা সেটা, তাহলে কি প্রত্যেকটা বাড়িতে কিন্তু আর্তনাদ এবং হাহাকার কিন্তু ছিল, ঠিক আছে। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখলাম, কি প্রতিটি বাড়িতেই আর্তনাদ ও হাহাকার ছিল, ঠিক আছে, ক্লিয়ার। পরবর্তী সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে বলছে সাম লস্ট দেয়ার সানস, কেউ তাদের সানসকে হারিয়েছে, পুত্রদের হারিয়েছে। সাম দেয়ার ফাদার্স, কেউ তাদের পিতাদের হারিয়েছে। অ্যান্ড সাম দেয়ার হাজব্যান্ডস, কেউ তাদের স্বামীদের হারিয়েছে। অ্যান্ড দিস মেন উড নট ফাইন্ড, এই সমস্ত মানুষেরা উড নট ফাইন্ড টাইম এনাফ টাইম তারা পায়নি ফর আ ওয়ার্ড অফ ফেয়ারওয়েল, বিদায়ের যে কথা সেইটা বলে যাওয়ার, অর অফ কনসোলেশন, অথবা কনসোলেশন যেটা করা হয়, যেটা আর কি সান্ত্বনা দেওয়া হয়, সেই কথা বলে যাওয়ার সময় পায়নি বিফোর দেয়ার ডেথ, তাদের মৃত্যুর আগে, ঠিক আছে। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখলাম, এখানে লেখা হচ্ছে কেউ কেউ তাদের পুত্রকে হারিয়েছে, কেউ বা তাদের পিতাকে, কেউ বা তাদের স্বামীকে, এবং এই সমস্ত মানুষেরা তাদের মৃত্যুর আগে বিদায় বেলার কথা বা সান্ত্বনা দিয়ে যাবার মতো সময় পাননি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করবেন, এখানে বলা হচ্ছে আ ডার্ক ম্যান্টল অফ গ্রিফ। আর ডার্ক ম্যান্টল মানে হচ্ছে আচ্ছাদন, ঠিক আছে, গ্রিফ মানে জানেন যে দুর্দশা, তাহলে আ ডার্ক ম্যান্টল অফ গ্রিফ মানে দুঃখের যে আচ্ছাদন সেটা ফেল আপন, সেটাও পড়েছিল কোথায়, দি ম্যানশনস অট্টালিকাগুলোতে, দ্যাট ওয়ান্স রিজার্ভ, যেগুলো কিনা আগে রিজার্ভড হতো, যেগুলো কিনা আগে সংরক্ষিত ছিল, কি ছিল, উইথ সাউন্ডস অফ জয় মানে কি উল্লাসের যে আওয়াজ, মানে আনন্দের যে উল্লাস, সেই জিনিসটা যে সমস্ত অট্টালিকাতে ছিল সেখানেও কিন্তু এখনো কিসের আচ্ছাদন পড়েছে, গ্রিফের আচ্ছাদন মানে দুর্দশা আচ্ছাদন কিন্তু পড়েছে, ঠিক আছে। দেখুন কিভাবে লেখা হলো বিষয়টাকে, এখানে বলা হচ্ছে সেই সব অট্টালিকাতে যেখানে এক সময় আনন্দ উল্লাসে পূর্ণ থাকতো সেখানে আজ দুঃখের ছায়ার আবরণ, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন, এখানে বলা হচ্ছে ইন দিস ডার্ক ডেজ মানে এই দুর্দশার দিনে, ঠিক আছে, অন্ধকার দিনে না, এই দুর্দশার দিনে দি অনলি কমফোর্ট, একমাত্র স্বস্তির ব্যাপারটা কী ছিল বা আশার ব্যাপারটা কী ছিল, দি ইন্ডিয়ানসদের কাছে হ্যাড ওয়ার্স, সেটা কী ছিল, দ্যাট দে হ্যাড শ্রীকৃষ্ণ, তাদের কাছে শ্রীকৃষ্ণ ছিল, ঠিক আছে। দেখুন বিষয়টাকে কিভাবে লেখা হলো, এই দুঃখের সময় ভারতীয়দের একমাত্র সান্ত্বনা ছিল শ্রীকৃষ্ণ, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে হি ওয়াজ লাইক দি স্প্রিং অফ জয়, মানে তিনি কিন্তু কিসের ছিলেন, মানে জয় যে আনন্দ, সে আনন্দের কিন্তু সূত্রপাত ছিলেন বা আনন্দের কিন্তু উৎস ছিলেন। হিজ গ্লোরি ওয়াজ সাং এভরিওয়্যার, তার যে এই মহত্ব সেটা কিন্তু সর্ব জায়গায় কি করা হয়েছিল, সর্ব জায়গায় কিন্তু গাওয়া হয়েছিল। দেখুন কিভাবে লেখা হলো বিষয়টাকে, তিনি আনন্দের আগমনীর মতো ছিলেন, তার মহিমা সর্বত্র গাওয়া হয়েছিল, ঠিক আছে। হি ওয়াজ লাইক দি স্প্রিং অফ জয়, তিনি আনন্দের আগমনীর মতো ছিলেন। হিজ গ্লোরি ওয়াজ সাং এভরিওয়্যার, তার এই মহিমা সর্বত্র গাওয়া হয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন, এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে হি ওয়েন্ট অ্যান্ড ওয়েভ অফ জয় পাস্ট থ্রু দি প্লেস, এর যে বিষয়টা সেন্সটাকে ধরে লিখবেন, হি ওয়েন্ট অ্যান্ড ওয়েভ অফ, হি ওয়েন্ট মানে সে যেখান থেকে যায়, অ্যান্ড ওয়েভ অফ জয় মানে এই ওয়েভ অফ যে জয়টা, তার মানে যে আনন্দ, সেইটা কি হচ্ছে, পাস থ্রু দি প্লেস, সেই জায়গা থেকে কিন্তু বয়ে যায়, ঠিক আছে। দেখুন কিভাবে বিষয়টাকে আমরা লিখলাম, ভালো করে বুঝুন, তিনি যে দিক থেকেই যেতেন সেই দিক দিয়েই আনন্দের ধারা বয়ে যেত। হি ওয়েন্ট অ্যান্ড, তিনি যে দিক থেকে যেতেন, অ্যান্ড ওয়েভ অফ জয় আনন্দের ধারা পাস্ট বয়ে যেত থ্রু দি প্লেস, সেই জায়গা দিয়ে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে তিনি যেদিক থেকে যেতেন সেই দিক থেকেই কিন্তু আনন্দের ধারা বয়ে যেত, ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে বাট ইন কোর্স অফ টাইম, সেই সময় শ্রীকৃষ্ণ পুট মানে বাট ইন কোর্স অফ টাইম মানে সময়ের কালের মধ্যে, সময়ের কালে শ্রীকৃষ্ণ পুট অ্যান এন্ড টু হিজ, এই হিজটা ক্যাপিটাল দেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে, তাই হিজ আর্থলি এক্সিস্টেন্স মানে কি সময়ের কালে শ্রীকৃষ্ণ কি করে, তার যে আর্থলি এক্সিস্টেন্স মানে যে পার্থিব যে অস্তিত্ব সেটাকে কিন্তু শেষ করে, ঠিক আছে। দেখুন কিভাবে লেখা হলো, এখানে বলা হচ্ছে কিন্তু সময়কালে শ্রীকৃষ্ণ তার পার্থিব অস্তিত্বের অবসান ঘটান, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে আনএবল টু বিয়ার সেপারেশন ফ্রম হিম, এই হিমটা তার মানে আবার শ্রীকৃষ্ণকে বলা হলো, তাহলে তার থেকে সেপারেশনে এই বিষয়টাকে সহ্য করতে না পেরে দি 5 পাণ্ডবা ব্রাদার্স, পঞ্চপাণ্ডব ভাইয়েরা অলসো মেড দেয়ার লাস্ট জার্নি, তাদেরও কিন্তু শেষ যাত্রা করেন, ঠিক আছে। দেখুন কিভাবে লেখা হলো বিষয়টাকে, এখানে লেখা হলো তার থেকে বিচ্যুত হওয়া সহ্য করতে না পেরে পঞ্চপাণ্ডব ভাইও তাদের শেষ যাত্রা করেন, ঠিক আছে।
তারপরে দেখুন পরবর্তী লাইনটা কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে দি লাইট অফ ইন্ডিয়া ওয়াজ আউট, এইভাবে কিন্তু ইন্ডিয়ার যে আলো বা ইন্ডিয়ার যে প্রদীপ সেটা কিন্তু নিভে যায়। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে লিখছি, কি হলো, ভারতের প্রদীপ নিভে গেল বা ভারতের আলো নিভে গেল। ঠিক আছে, বা আশার আলো নিভে গেল, এরকমও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ভারতের প্রদীপ নিভে গেল, এইভাবে কিন্তু আমরা লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই যে বঙ্গানুবাদ প্যাসেজটা এটা আমরা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে প্যাসেজটা ছিল সেটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে বাংলায় লেখা আছে, একটা সারাংশ দেওয়া ছিল, ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপরে কি বলতে চাইছে আমরা মানেটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন? তাহলে এখানে কি বলছে, এখানে বলতে চাইছে যে যে মানুষের অল্প বিদ্যা আছে সেই রকম কিন্তু মানুষ কি করে থাকে, পরিবেশের অর্থাৎ সমাজের কিন্তু ক্ষতি সাধন করে থাকে, সমাজের অনিষ্ট সাধন করে থাকে, এবং কি করায়, যে সমস্ত বিদ্বান ব্যক্তি, সেই সমস্ত বিদ্বান ব্যক্তি তো আমাদের মঙ্গল করেই, কিন্তু যে সমস্ত ব্যক্তি অল্প বিদ্বান, তারা কিন্তু তাদের বিদ্বানের মানে তাদের যে অল্প বিদ্যা সেই বিদ্যার প্রতি কিন্তু গর্ব দেখায়, তারা কিন্তু সেই বিদ্যার প্রতি গর্ববোধ করে, কিন্তু অসম্পূর্ণ যে বিদ্বান ব্যক্তি সেই অসম্পূর্ণ বিদ্বান ব্যক্তিকে কি করা উচিত নয়, কখনোই গর্ব করা উচিত নয়, বা তার কখনো সেই যে বিদ্যা সেই অল্প বিদ্যা প্রয়োগও করা কিন্তু উচিত নয়, কারণ তাতে কিন্তু সমাজের কিন্তু ক্ষতি সাধন হয়। এর দোষটা কিন্তু সেই ব্যক্তির, সেই শাস্ত্রের কিন্তু নয়, এই বিষয়টা কিন্তু বলছে, তাই না? তাহলে দেখুন, ফার্স্ট যখন আমরা ভালো করে পড়লেন, তারপরে একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন। কি টাইটেল দিলাম আমরা একটু ভালো করে ফলো করবেন। এখানে টাইটেলটাকে কিভাবে দেওয়া হয়েছে, এখানে দিলাম কি, স্বল্প বিদ্যা সর্বনাশী। ঠিক আছে, স্বল্প বিদ্যা সর্বনাশী। আনসারটা কিভাবে করছে একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হলো কি, বিদ্বান ব্যক্তি সমাজের মঙ্গল সাধন করেন। ঠিক আছে, কিন্তু সমাজের কিছু ব্যক্তি অল্প বিদ্যা অর্জন করে মহাবিদ্বানের ভান করেন এবং তাতেই সমাজের অনিষ্ট সাধন হয়। ঠিক আছে, তাই অসম্পূর্ণ বিদ্বান ব্যক্তির তার বিদ্যাকে নিয়ে গর্ব করা বা সেই বিদ্যার প্রয়োগ করা অনুচিত। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কিভাবে করলাম, তাহলে যেভাবে কিন্তু আপনারা ইংলিশ প্র্যাকটিস করছেন সেভাবেই কিন্তু বারংবার বলা হচ্ছে, সেইভাবেই কিন্তু সারাংশটা করবেন। তাহলে এইভাবে আমরা এই সারাংশ প্রসেসটা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, একটা প্রতিবেদন রচনা লিখতে দেওয়া ছিল, জল সংকটে ভবিষ্যৎ প্রজন্ম। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করছি। আমরা একটা ফার্স্ট টাইটেল দিলাম কি, ভয়ঙ্কর জল সংকটের মুখে ভবিষ্যৎ প্রজন্ম। ঠিক আছে, তারপরে প্রতিবেদনের যে ফরম্যাট সেটাকে আমরা ফলো করলাম। এবারে যে বিষয়টা আমরা লিখতে চলেছি তার একটা প্রেক্ষাপট আমরা এই ফার্স্ট যে প্যারাগ্রাফ সেখানে দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে বলছে, ইতিমধ্যে ভারত তথা ভবিষ্যৎ প্রজন্ম নীরবে পৌঁছে যাচ্ছে জল সংকটের অভিমুখে। ঠিক আছে, বিজ্ঞান বর্তমানকে বহু কিছু দিলেও দিতে পারেনি জলের কোনো বিকল্প। আপাত দৃষ্টিতে চিত্র দেখা যাচ্ছে, মানে আপাত দৃষ্টিতে যে চিত্র দেখা যাচ্ছে, এখানে আপাত দৃষ্টিতে তারপরে যে লিখবেন, তাহলে আপাত দৃষ্টিতে যে চিত্র দেখা যাচ্ছে তাতে সংশয় প্রকাশ করছেন পরিবেশ বিজ্ঞানীদের একাংশ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবারে দেখুন মেন প্যারাগ্রাফে আমরা পুরো বিষয়টাকে ডিটেলসে লিখবো। এখানে কি বলা হচ্ছে ভালো করে ফলো করবেন। এখানে বলা হচ্ছে, ভালো করে দেখুন, সম্প্রতি নীতি আয়োগের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ভারতের প্রায় বেশিরভাগ রাজ্যই ভূগর্ভস্থ পানীয় জলের পরিমাণ, ভারতের বেশিরভাগ রাজ্যেই ভূগর্ভস্থ পানীয় জলের পরিমাণ ঠেকছে তলানিতে। ঠিক আছে, এর ফলস্বরূপ ভারতের প্রায় 40% মানুষ অচিরেই পড়তে চলেছে জল সংকটে। ঠিক আছে, সূত্রের খবর, প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ মারা যায় বিশুদ্ধ পানীয় জলের অভাবে। ঠিক আছে, সমীক্ষা জানাচ্ছে এমনটা চলতে থাকলে আগামীতে অর্থাৎ 2030 সালের মধ্যে এক বিন্দু বিশুদ্ধ জল অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন, ইতিমধ্যে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, কেরালা জল সংকটে নাজেহাল। এ নিয়ে চিন্তিত ভারত সরকারও। ঠিক আছে, ভয়াল মুহূর্তকে জয় করতে ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রয়োজন জল সংরক্ষণ তথা জলের অপচয় রোধ। ঠিক আছে, সূত্রের খবর, 130 কোটি জনসংখ্যার দেশে প্রায় 60 কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই এবং এই ঘটনায় চাপ বাড়িয়েছে সরকারকে। ঠিক আছে, এবং এই ঘটনায় চাপ বাড়িয়েছে সরকারকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা মিডল প্যারাগ্রাফটা অর্থাৎ মেন প্যারাগ্রাফটা এইরকমভাবে লিখলাম। আমাদের পরবর্তী প্যারাগ্রাফে দেখুন একদম লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটাকে লিখবো। কি লেখা হচ্ছে দেখুন, এখানে ভালো করে ফলো করুন। এখানে বলা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে ভূগর্ভস্থ জল তুলে চাষবাস করার ফলে আজ ভূগর্ভস্থ জল তলানিতে ঠেকেছে। সুতরাং বৃষ্টির ও বন্যার জল সংরক্ষণ এবং জল অপচয় রোধ সম্ভব না হলে গোটা দেশ অচিরেই জল সংকটে পড়তে চলেছে, এমনটাই মত পরিবেশ বিজ্ঞানী তথা ভূবিজ্ঞানীদের।
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা প্রতিবেদনটাকে কমপ্লিট করলাম। তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন, এবং যারা এখনো পর্যন্ত রিভিশন টাস্কগুলোকে করছেন না তারা কিন্তু রিভিশন টাস্কগুলোকে কমপ্লিট করুন। আমরা কিন্তু এখনো পর্যন্ত 60টা ক্লাস করে ফেলেছি, সুতরাং আমাদের 12টা করে যে সিরিজ চেঞ্জ হতে থাকে, তাহলে আমাদের এই পঞ্চম যে 12 নম্বর সিরিজ সেটা কিন্তু শেষ হলো। আমাদের পরবর্তী যে 12টা সিরিজ চলবে সেখানে কিন্তু আমাদের টপিকটা কিন্তু স্লাইটলি চেঞ্জ হবে। সুতরাং আপনারা কি করবেন, আপনারা আমাদের যেগুলো পেন্ডিং পড়ে আছে, যে সমস্ত কাজগুলো বা রিভিশন পেন্ডিং পড়ে আছে বা নতুন কাজ যেগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো কিন্তু এর মধ্যে কমপ্লিট করে ফেলুন। আমরা কিন্তু আপনাদেরকে 2 দিন টাইম দিচ্ছি, তার মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলুন। তারপরে কিন্তু আমরা আবার নতুন যে 12টা করে যে পার্ট হয় আমাদের যে সিরিজ চলে সেটা কিন্তু আবার চালু করব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।